আজ নিয়ে চলে আসলাম পটল চিংড়ির একটি দুর্দান্ত রেসিপি। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থেকো, পুরোটা বুঝতে পারবে, স্কিপ করবে না। আমি কিন্তু একদম ফ্রেশ এবং টাটকা চিংড়ি দিয়ে আজকে পটল চিংড়িটা খুব সিম্পলভাবে বানিয়ে দেখাবো। তো এখানে দেখো, চিংড়ি মাছ কিন্তু ভীষণ টাটকা, আর এই চিংড়িগুলোকে কিন্তু হরিণে চিংড়ি বলি আমরা। তো নুন হলুদ মেখে নিচ্ছি চিংড়িটাকে আগে, তারপরে কিন্তু একটু হালকা ভেজে মাছটিকে তুলে রাখবো। নমস্কার, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর পুরনোদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার সাথে পাশে থাকার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। মাছগুলো কিন্তু এপিট ওপিট ভাজা হয়ে গেছে। এখন দেখো, এখানে আমি প্রায় 1 কিলো পটল এইভাবে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে একটা ডুম দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু লম্বা লম্বা করেও কেটে নিয়েছি। তার সঙ্গে আলুগুলোও বেশ লম্বা করে কেটে নিয়েছি একই সঙ্গে। বেশ অনেকগুলো চিংড়ি মাছ আর তার সঙ্গে বেশ অনেকগুলো পটল দিয়েও কিন্তু একটু বেশি করে আমি এখানে পটল চিংড়িটা বানাবো। কেউ চাইলে হিসাব মতো কম বেশি করে নিতেই পারো। এখানে আমি একই সঙ্গে নুন আর হলুদ মেখে নিচ্ছি। আমি কোনো রকম কোনো পেঁয়াজ রসুন কিন্তু ব্যবহার করব না। পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আমি অনেক রেসিপি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। যারা পেঁয়াজ রসুন পছন্দ করো না তারা কিন্তু আমার রেসিপিগুলো ফলো করলে অনেক আইটেমই দেখতে পাবে যে আমি কিন্তু একদম নিরামিষভাবেই কিন্তু করে থাকি। এমনকি মাংসও কিন্তু নিরামিষভাবে আমি করে থাকি। তো আমার চ্যানেলে অনেক রেসিপি দেওয়া আছে মাংসের, যেগুলো সম্পূর্ণ নিরামিষভাবেই করেছি। এখানে দেখো নুন হলুদ কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা গুঁড়ো মশলার আগে রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর তার সঙ্গে দিচ্ছি জিরে গুঁড়ো। এই দুটো আমি একটু ভিজিয়ে রাখবো। ততক্ষণে পটলগুলো ভাজা হবে, ততক্ষণে এটা কিন্তু খুব সুন্দর মশলাটা ভিজে যাবে। আর ভিজে গেলে কিন্তু সেই মশলাটা খুব মিহি হয় এবং তরকারিতে দিলে একদম গ্রেভিটা খুব সুন্দর একটা মসৃণতা ভাব আসে, না হলে একটু দানা দানা ভাব থেকে যায়। তো আমি কড়া বসিয়ে দিয়ে তাতে কিন্তু বেশ অনেকটা সরিষার তেল দিয়ে দিলাম। পটল ভাজতে বেশ অনেকটাই তেল লাগবে, পটলের পরিমাণটা একটু বেশি, যে কারণে তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু এখানে আস্তে আস্তে একে একে পটল দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো ছেড়েও দিচ্ছি। একটু ব্যস্ত আমি, সে কারণে আমি কিন্তু সম্পূর্ণ পটলগুলো একই সঙ্গে এখানে ভেজে নেব। এটা দুবারও ভাজা যেতে পারে, কিন্তু আমার একটু হাতে সময় কম আছে, যে কারণে আমি একবারেই পটলগুলো কিন্তু তুলে দিয়েছি। এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব পটলগুলো। এখানে একসঙ্গে করেও অনেকে আলু পটল একসঙ্গে দিয়েও করা যায়, কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই। মানুষের অভিরুচি কে কীভাবে খেতে পছন্দ করে। এখানে দেখো লাল লাল করে কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গেছে। বেশ তেলটাও বেশ অনেকটা দিয়েছি, আর পটলের কিন্তু বেশ খোসা ছাড়িয়ে নিয়েছি আমি প্রায়, যে কারণে পটলগুলো একটু নেতিয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি তুলে নিলাম। ওই তেলেই আবার আলুগুলোও কিন্তু আমি ভেজে নেব। আলুগুলো বেশ একটু মোটা মোটা করে কাটা হয়েছে, তো একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুগুলো আমি ভেজে নেব, তাতে করে একটু আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম।
একটু ঝালঝাল হবে পটল চিংড়ি, যে কারণে লঙ্কাটা একটু বেশি দিলাম। এবার এখানে নুন হলুদ দিয়ে দেব। গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে। একটু পাতলা পাতলা, যেহেতু এখন গরমটা বেশি সে কারণে সমস্ত রান্নাই কিন্তু একটু রিচের ভিতর একটু হালকা পাতলা করা হচ্ছে। তা আমি এখানে ওই ভিজিয়ে রাখা গুঁড়ো মশলা যেটা করেছিলাম ওটাও কিন্তু আমি এবার দিয়ে কষিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে করে আমি কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। এখন কিন্তু আমি পটলগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা পটলের সঙ্গে ভালো করে এই মশলাটা উল্টে পাল্টে কিন্তু আমি মিশিয়ে রান্না করে নেব। দেখো আমার কিন্তু এখানে প্রায় 1 কিলো পটল ছিল। রান্না করতে করতে অর্ধেক রান্নাতেই কিন্তু পটল অর্ধেক কমে গেছে। তো এখানে সুন্দর করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম এই মুহূর্তে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো এখন দিলে কি হবে, পটলের ভেতরে কিন্তু একদম মিলেমিশে একাকার হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরাবে কিন্তু সম্পূর্ণ তরকারিতে। না হলে চিংড়ি মাছটা পরে দিলেও হয়, কোনো সমস্যা নেই, তবে এখন দিয়ে কষালে ঝোলটা যেন আরও বেশি ভালো লাগে। আমি কিন্তু কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিয়েছি। ভালো করে ফোটার অপেক্ষা। এরপরেও কিন্তু আমার একটি মশলা দেওয়া বাকি আছে। দেখো কি ভালো কালার এসছে, দুর্দান্ত কালার এসছে। এইভাবে আমি কিন্তু এখানে জাল করে নেব বেশ 15 মিনিট জাল করলেই হবে। আমার এখানে জলটা একটু বেশি, আমি একটু হালকা পাতলা করে রান্না করব বলেই মানে তরকারির যে ঝোলটার পরিমাণটা সেই বুঝে একটু বেশি দিয়েছি। তো আমার কিন্তু ফোটানো হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। সেটা দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা ধনিয়া। এটা আমি হালকা করে আগে নেড়ে নেব, শুকনো কড়াইতে এইভাবে নেড়ে নেব। তারপর এখানে কিছুটা জিরে মিশিয়ে দেব। জিরেটা খুবই হালকা, একসঙ্গে দিলে জিরেটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, যে কারণে আমি কিন্তু জিরেটা পরে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোবে এই মশলাটা যখন আমি তরকারিতে দেব। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব, একদম গুঁড়ো গুঁড়ো করে পেস্ট বানিয়ে নেব শিলবাটায়। তো ওটা একটু ঠান্ডা হতে থাকুক, এখানে আমার তরকারির ফোড়ন দেওয়ার ব্যাপারটা সেরে নিই। আবার কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। এখানে কিন্তু তেলটা গরম হলে স্রেফ সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। এখানে কেউ চাইলে অবশ্যই তেজপাতা গরম মশলা ব্যবহার করতে পারো। আমি স্রেফ সাদা জিরে দিয়ে দিলাম। এবার এখানে তরকারিটা কিন্তু আমি ঢেলে দেব। ফোড়নটা খুব সুন্দর হয়ে গেলে তরকারিটা ঢেলে দিয়েছি। দেখো কালারটা জাস্ট বাও এসছে আজকে। আর আমি এই ঝোলটা কিন্তু জলটা দিয়েছি আমাদের ঘরের ড্রামের জল, যেটা আমরা খাই, যে কারণে কালারটা এত ভালো এসছে। না হলে কিন্তু আমার ক্যামেরায় কোনো কলসাজি করা নেই, একদম নর্মালি ক্যামেরায় কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি। সুন্দর করে কিন্তু তরকারিটা ফুটে গেছে। এইভাবে যদি কারো ভালো লাগে এক দিন কিন্তু বানিয়ে খেতে পারো। দেখো সুন্দর করে জাল হয়ে গেছে, হালকা পাতলা ঝোলটাও রয়েছে। এখানে মশলাটা আমি করে নিয়েছি, একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার শুকনোটাই কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। পুরো মশলাটাই এইভাবে কিন্তু মিশিয়ে দেব। আর মেশানোর 2 মিনিটের জন্য আমি মিশিয়ে
চাপা দিয়ে রাখবো, যাতে করে এই গুঁড়ো মশলার যে ফ্লেভারটা সেটা যেন পুরোটা তরকারিতে বসে যায়। নাহলে কিন্তু আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর একে অপরের পাশে থেকো, না হলে কিন্তু আমরা কেউ এগোতে পারবো না। এবার কিন্তু আমার রান্না রেডি, গ্যাস বন্ধ করে দেব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।